সাবস্ক্রাইব করুন বং স্টোরি হাবে, আর বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, আপনাদের মনে হয় না আমাদের জীবনটা অনেকটা প্রবল জ্বরে আক্রান্ত সেই লোকটার মতো, যে জানলার দিকে তাকিয়ে অপেক্ষা করছে একটা সুস্থ ঝলমলে সকালের? একটা সময় আমাদের জ্বর সেরে যায়, অন্ধকার রাত শেষ হয়ে সূর্য ওঠে, কিন্তু রাতে দেখা আমাদের স্বপ্নগুলো কোথাও একটা হারিয়ে যায়। আজকের গল্পে আমরা খোঁজ করব তেমনই কিছু স্বপ্নের। নমস্কার, আমি দীপায়ন। আপনারা শুনছেন দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা। এখন শহর জুড়ে চলছে প্রেমের মরশুম, আর এই প্রেমের মরশুমে আমরা আপনাদেরকে প্রেমের গল্প শোনাবো না, তাই কি হয়? আসুন তাহলে শুরু করা যাক আমাদের বিশেষ নিবেদন, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। কলমে আমি দীপায়ন মহন্ত, গল্পের শ্রুতিনাট্য রূপ দিয়েছেন অনিমেষ ঘোষ। শুনতে থাকুন দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা। বিকেল থেকেই আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো লক্ষণই নেই। কদিন ধরেই কলকাতার আবহাওয়া এমন, একরাশ বিষণ্ণতা জমে আছে আকাশের বুকে, ঝরে পড়ার অবকাশ পাচ্ছে না। সৌমদের বাড়ি থেকে বেরোতে বেরোতে রাত প্রায় 1:30 হয়ে গেল ধ্রুবর। তার উপর বেরোবার সময় সূর্য, মিলি, সোমলতা, অনুভব, রাজর্ষি বলল ওদেরকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। ধ্রুব আর না করতে পারল না। সৌম আর রোহিণীর বিবাহবার্ষিকীতে প্রায় বছর 7 বাদে একত্রিত হয়েছিল ওরা সব কলেজের বন্ধুরা। একটা গেট টুগেদারই বলা যেতে পারে। এতদিন পরে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, পুরনো গল্প, দেরি হওয়াটা তো স্বাভাবিক। এরপর বাকিদের বাড়ি নামিয়ে যখন সোমলতাদের বাড়ির রাস্তা ধরল ধ্রুব, ঘড়িতে তখন 2:20। এতক্ষণে নিস্তব্ধতা ভেঙে ধ্রুব জিজ্ঞেস করল, ফিরছিস কবে? এই পরশু দুপুরে। ও, কালকের দিনটা আছিস তাহলে? সোমবার ফিরেই আবার অফিস জয়েন করতে হবে রে। তারপর বল, তোর কি খবর? কেমন আছিস? 7 বছর আগে যেমন ছিলাম। এখনো একা? শ্রেয়ার সাথে কথা হয় না এখন? প্রশ্নটা করেই সোমলতার মনে হলো এই সময় এই প্রশ্নটা না করলেই ভালো হতো। ধ্রুব কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় গাড়িটা সশব্দে বন্ধ হয়ে গেল। উফ, নবরণদা কি যে করে! দাঁড়া, ফোন করে ডাকি। হ্যালো, হ্যাঁ নবরণদা, একটু চৌরাস্তার মোড়ে এসো না, গাড়িটা আবার বিগড়েছে। হ্যাঁ হ্যাঁ খোকা বাবু, আসছি, দাঁড়াও আসছি। ওদের দুজনেরই বাড়ি এখান থেকে কাছেই। কিছুক্ষণের মধ্যেই নিবারণদা চলে এলো। এই তো নবরণদা। আচ্ছা, এই দেখো তো গাড়িটার কি হলো। তুমি এদিকটা দেখো, আমি হেঁটেই চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়, দেখছি। দুজনে আর গাড়ি ঠিক হওয়ার অপেক্ষা না করে ফাঁকা রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। শেষ রাতে এমন ফাঁকা রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে ধ্রুবর। কিছুক্ষণ নিঃশব্দে হাঁটল ওরা। একটা মৃদু বাতাস বইছে। বৃষ্টি না পড়লেও গরমটা সেভাবে অনুভূত হচ্ছে না। হাঁটতে হাঁটতে একটা সিগারেট ধরালো ধ্রুব। তারপর একটা লম্বা টান দিয়ে সোমলতাকে জিজ্ঞেস করলো, তা চশমাটা চেঞ্জ কবে করলি? হয়ে গেল বছর 4। কাকুর খবরটা শুনেছিলাম গত বছর। শেষের দিকটায় কেমন যেন হাল ছেড়ে দিয়েছিল, ক্লান্ত হয়ে গেছিল হয়তো ক্যান্সারের সাথে লড়াই করতে করতে। ওনার ক্লাবের বন্ধুরাও একটা সময় যোগাযোগ কমিয়ে দিল। ভাবা যায়, একটা বয়সে যেই লোকটা সারাদিন বাড়িতে থাকতো না, সারাক্ষণ অফিস, ক্লাব, রেস কোর্স, ওয়াইন আর বন্ধুদের আড্ডা যার জীবন ছিল, ফ্যামিলিকে দেওয়ার মতো সময় যার কাছে ছিলই না, সেই জীবনে সেই লোকটা ঘর থেকেই বেরোতো না। এখনো রেগে আছে সোনাদের ওপর? ওদের ওপর আমার কোনোদিনই রাগ ছিল না সোম। ছোটবেলা থেকে বাবা মায়ের প্রতি রাগ অভিমান জন্মানোর জন্য যতটা কাছে পাওয়া প্রয়োজন, ততটা কাছে ওদের আমি কোনোদিনই পাইনি।
3 বছরের একটা বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হলো কার কাছে থাকতে চাও, মা না বাবা, তখন বিশ্বাস কর কার কথা বলবো বুঝতে পারিনি, বলতে পারিনি। আমার কাছে ওরা দুজনেই অনেক দূরের মানুষ, আমাকে দেওয়ার মতন কোনো সময় ওদের কাছে নেই। তাই ছোটবেলা থেকেই যেমন ওদের ওপর আমার কোনো রাগ নেই, তেমন কোনো টানও জন্মায়নি সেইভাবে। খালি বাবার শেষের দিনগুলোতে যাকে আমার কথা ছাড়, তোর কথা বল, কেমন আছিস? ব্যস্ত আছি কাজের মধ্যে, অফিসের চাপ প্রচুর। তিন্নি কেমন আছে? ও ভালোই আছে, প্রচণ্ড দুষ্টু হয়েছে জানিস। আচ্ছা, তা বয়স কত হলো ওর এবার? এই তো 4 পড়লো। হ্যাঁ মনে পড়েছে, পরদিন তুই ফোন করেছিলি খবরটা দেওয়ার জন্য, আর আমার সেদিন প্রথম বই প্রকাশ ছিল। যা তা অবস্থা একেবারে, সারা রাত ঘুমোতে পারিনি, তোর ফোনটাও ধরিনি। পরে জানতে পেরেছিলাম, খুব খারাপ লেগেছিল নিজের ওপর। তারপর হ্যাঁ, তারপর থেকেই তো লেখক ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় এত পপুলার হয়ে গেল। যাই বল, এই বছরে তোর জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে। কত মানুষ তোর লেখা পড়ছে। কিন্তু আমি তো কোনোদিন ভাবিনি শালা আমি লেখক হব। ফিল্টারটা পায়ের তলায় চেপে নির্লিপ্তভাবে বলল ধ্রুব। প্রতিটা খারাপ সময়েরই কিছু না কিছু তাৎপর্য থাকে রে ধ্রুব, পরে গিয়ে বোঝা যায়। শ্রেয়া তোকে ছেড়ে যাওয়ার সময় তুই কতটা ভেঙে পড়েছিলি, কিন্তু তারপর থেকে কত ভালো লিখতে শুরু করেছিস দেখ। প্রেমে পড়ার পরেও তোর এই শিল্পী সত্তাটার খোঁজ পাইনি আমরা। হ্যাঁ, শ্রেয়ার সাথে থাকলে হয়তো তোর জীবনটা অন্যরকম হতো, কিন্তু চলে যাওয়ার সময় তো আমাদের কিছু না কিছু শেখায়। ধ্রুব মুখ নিচু করে নিঃশব্দে হাঁটতে থাকে। ধ্রুবর হাত ধরে ওকে থামিয়ে সোমলতা বলে ওঠে, শ্রেয়ার কি খবর রে? কোথায় আছে এখনো? জানি না। আচ্ছা, অর্ক আসে তিনিকে দেখতে? অনেকদিন তো হলো সোম। যখন আমি থাকি না। দুজনে একবার বসে কথা তো বলে নিতে পারিস। আমার না এখন বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। এই সময় বাড়ি না গিয়ে আর কোথায় যাবো তবে? হ্যাঁ, জবাব না দিয়ে সোমলতা হাঁটতে থাকে চুপচাপ। ধ্রুবও আর কোনো প্রশ্ন করে না। সোমলতার এই খামখেয়ালি ওর পূর্ব পরিচিত। আবার খানিকক্ষণের নীরবতা। ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছে দুজনে। কিছুক্ষণ পর সোমলতা প্রশ্ন করল, চাকরিটা ছেড়ে দিলি কেন ধ্রুব? আর ভালো লাগছিল না। আসলে যেমনটা ভেবেছিলাম তেমনটা ঠিক হলো না জীবনে। 7 বছর আগে সেই সময়টাতে ভেবেছিলাম এই চাকরিটাই বোধহয় সলিউশন, নিজের মতন বাঁচতে পারবো। তারপর বুঝতে পারলাম যে এই ইনার পিসের খোঁজ আমি করছিলাম সেটা এইটা নয়। বেসিক্যালি অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ কনফিউজড। কী খুঁজছিলাম আমি সেটা তখন নিজেই বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হয় আমি হয়তো নিজেকেই খুঁজছিলাম। এখন খুঁজে পেয়েছিস? জানি না, বোধহয় পাইনি। এখন যা লিখি, যেটুকু লিখি, কিছু মানুষের ভালো লাগে, কেউ নিন্দে করে। কত লোকের সঙ্গে দেখা হলেই তারা প্রশংসায় ভরিয়ে দেয়, কেউ ছবি তোলে। কিন্তু আমার মনে হয় এটাও কি কখনো চেয়েছিলাম আমি? ভালো লাগে না রে আমার। কি ভালো লাগে তবে? নিজের লেখাগুলোর সাথে থাকতে, নিজে সৃষ্ট চরিত্রদের সাথে সময় কাটাতে। আমার প্রতিটা গল্পের চরিত্ররাই আমার একাকিত্বের সঙ্গী। আসলে কোনোদিনও লেখক হব বলে লেখা শুরু করিনি। আমি লিখতে শুরু করি আমার নিজের জন্য। দিগন্ত, সহেলি, ধী, সুচরিতা, দীপ্ত, সুনয়না, এরা সবাই আমার অত্যন্ত কাছের। বাকি পৃথিবীর কাছে এরা কাল্পনিক, আমার মস্তিষ্ক প্রসূত, কিন্তু আমার কাছে এরা প্রত্যেকেই প্রচণ্ড রকমের সত্যি। তোর শেষ উপন্যাসটা খুব ভালো লেগেছে আমার। দিগন্ত আর সুচরিতাকে মনে থাকবে অনেক দিন। তুই পড়িস আমার লেখা? হ্যাঁ, মাঝে মাঝে সময় পেলে। আচ্ছা, তুই গান গাওয়াটা ছাড়লি কেন বলতো? সময়ের সাথে কখন সুরগুলোকেও পেছনে ফেলে এসেছি বুঝতে পারিনি। আচ্ছা, তুইও তো ভালো নাচ করতিস, ছেড়ে দিলি সব? মনে আছে আমাদের কলেজে সেই নবীন বরণের দিন তোর পারফরমেন্স দেখে সবাই বিশাল প্রশংসা করছিল?
আলতো একটা হাসির রেখা সোমলতার ঠোঁটে দেখা দিয়েই আবার যেন সেটা মিলিয়ে যায়। কলেজ লাইফের বন্ধুরা, আড্ডা, ইভেন্ট, ক্লাস বাঙ্ক করে সবাই মিলে ঘুরতে বেড়ানো মনে পড়ে যায় তার। পুরনো দিনগুলো কত ভালো ছিল বল। তুই তো অবশ্য খুব বেশি মিশতিস না কারোর সাথে। হ্যাঁ, তোমার চোখ তো তখন শ্রেয়াকেই খুঁজতো শুধু। তা ঠিক, শেষে 2 বছর ওর সাথেই কাটিয়েছি কলেজে বলতে গেলে। ওই সময় যা হয় আর কি, একটু তাই অভিমান, একটু পজেসিভ, অনেকটা দূর এগিয়ে এসেছিলাম একসাথে দুজনে। তাই যখন ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে হলো তখন মেনে নিতে পারছিলাম না প্রথম থেকে একদমই। তুই যে ওকে এখনো ভুলিসনি সেটা তোর লেখাগুলো দেখলেই বোঝা যায়। এবারে ধ্রুব কোনো উত্তর দিল না। হাঁটার রাস্তা ওরা অনেকক্ষণ আগেই বদলেছিল। এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে ওরা গঙ্গার ঘাটের সামনে এসে দাঁড়িয়েছে। ওরা দুজনেই এখানে আগেও এসেছে অনেকবার। সোমলতা জানে ধ্রুবর মন খারাপ হলেই ও গঙ্গার ঘাটে এসে বসে থাকে চুপ করে। এটা ওর ছোটবেলার অভ্যেস। ধ্রুবকে বাড়িতে না পেলে এখানে চলে আসতো সোমলতা। দুজনে চুপচাপ একটা সিঁড়িতে বসে থাকত। সিঁড়িগুলো ধরে নিচের দিকে এগিয়ে গেল ধ্রুব। একেবারে নিচের যে সিঁড়িটা জলে ডুবে গেছে তার 2টো সিঁড়ি ওপরে গিয়ে বসল। সোমলতাও এসে বসল ওর পাশে। আর কিছুক্ষণ পরেই আলো ফুটবে। অর্কর ব্যাপারটা তখন এড়িয়ে গেলি? ধ্রুব প্লিজ, ভাল লাগছে না এসব কথা এখন। প্রশ্ন এড়িয়ে গেলেই তো সমস্যা মিটে যায় না সোম। তিন্নির কথা একবার ভাব, কতটুকুই বা বয়স ওর। বাইরে থেকে দাঁড়িয়ে কথাগুলো বলা খুব সহজ জানিস। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে ওঠে সোমলতা। কয়েক সেকেন্ড চুপ করে থেকে ধ্রুব ফের বলে, তুই বুঝতে পারছিস না, তোদের নিজেদের মধ্যে থাকা ঝামেলার কারণে তিন্নি ছোটবেলাটাকে তোরা স্পয়েল করছিস। জীবনের সবচেয়ে ক্রুশিয়াল সময়টাতে বাবা মাকে না পেলে কেমন লাগে সেটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না সোম। ধ্রুব প্লিজ, সবটা না জেনে এত কথা বলিস না। আমি বাচ্চাটার কথা ভেবে বলেছিলাম। প্লিজ চুপ কর। আমার দিক থেকে ভেবে দেখেছিস কখনো? এত সহজ নয় ধ্রুব সব কিছু। 1 বছরের প্রেম, বিয়ের 3 বছরের মধ্যে সেপারেশন, তারপর এতগুলো বছর আমি আর অর্ক আলাদা। তোর কি মনে হয় গোটা ব্যাপারটা কি এত সহজ? 1-2 দিনের ঝগড়া নাকি যে রাগ করে চলে এসেছি, আর একদিন দুজনে একসাথে বসবো তাতেই সব কিছু মিটে যাবে? ভালোবেসে বিয়ে করেছিলি তোরা। সেই আর কি। জানিস ধ্রুব, মাঝে মাঝে আমিও ভাবি আমাদের এই 1 বছরের প্রেমটা কি আদৌ ছিল, নাকি ওটা রাতে দেখা কোনো স্বপ্নের মতোই অলীক। কিন্তু তোরা তো সময় পেয়েছিলি সোম, সমস্যাটা কি? সম্পর্কের শুরুর দিকে যে উত্তেজনাটা থাকে, সময়ের সাথে সেটা ফিকে হয়ে আসে। তখন একে অন্যের ভুল ত্রুটিগুলো আরো বেশি করে চোখে পড়ে। আমাদের মধ্যে তেমন আন্ডারস্ট্যান্ডিং ছিলই না কোনো দিন, আর সেটা আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু ততদিনে তিন্নি চলে এসেছিল। এনিওয়ে, এখন সব ঠিকঠাক আছে। অর্ক ভালো আছে, ওর মতোই একজনকে পেয়ে গেছে। হ্যাপি আছে দুজনে। আমাদের মা মেয়েরও বেশ চলে যাচ্ছে। বাড়ির খবর কি? হ্যাঁ, মা বাবা ভালোই আছেন। মা ফোনে বারবার বলতে থাকে জানিস, নতুন কিছু ভাবতে। কিন্তু কনফিডেন্সটা এত খারাপভাবে ভেঙেছে যে। আর তাছাড়া আমরা দুজনে দিব্যি আছি। ছাড়, এসব অনেক হলো, তোর কথা বল। আমার তো সবটাই জানিস, নতুন করে আর কি শুনবি? মাঝে মাঝে চেনা গল্পগুলোই নতুন করে শুনতে ভালো লাগে জানিস। তোর মনে আছে, তোর মন খারাপ হলে এই ঘাটে এসে বসতিস। আর তুই ঠিক খুঁজতে খুঁজতে চলে আসতিস। সেই সময় আমাদের কাছে কিছু ছিল না, তবু কত ভালো ছিল দিনগুলো, তাই না বল? চাকরিতে যখন জয়েন করলাম ততদিনে বাবার ক্যান্সার ধরা পড়ে গেছে। সব কিছু সামলে উঠতে অসুবিধা হতো খুব। তারপর থেকে জীবনে সব কিছু সামলে এখনো চলতে হচ্ছে। চারপাশটা দ্রুত বদলাচ্ছে রে সোম, খুব স্পিডে বদলাচ্ছে। আবার কতদিন বাদে এই ঘাটটায় এসে বসলাম। তোর মনে আছে হারান্দার কথা? হারান্দার দোকানের চা আর ঘুগনি আমাদের ফেভারিট ছিল। হ্যাঁ মনে আছে।
হারান্দা 2 বছর হলো মারা গেছেন করোনাতে। ইস, কত কিছুই না বদলে গেল এই কবছরে। সেটা একটা আলাদা সময় ছিল সোম। সবার জীবনে তখন খুব তাড়া ছিল, প্রতিষ্ঠিত হওয়ার তাড়া, কেরিয়ার গড়ার তাড়া। কি অদ্ভুতভাবে আমাদের দুজনের ভাগ্যটাই বিগড়ে গেল সেই সময়। সবাই কিছু না কিছু পেয়ে বাইরে চলে গেল, কেবল আমরাই পিছিয়ে কলকাতায় বসে রইলাম। শ্রেয়াও তো তখনই তোকে ছেড়ে, কথা হয়নি আর ওর সাথে পরে? প্রশ্নটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে থাকে ধ্রুব, তারপর বলে, হয়েছে। ইনফ্যাক্ট এখনও কথা হয়। কি করছে ও এখন? কলেজে পড়ায়, ওর হাজব্যান্ড ব্যাংকে কাজ করে। তুই ওকে এখনো ভালোবাসিস তাই না? এবার সোমলতার দিকে চোখ তুলে তাকায় ধ্রুব, বলে ওঠে, কেন মনে হলো এই কথা? আমি তোর লেখাগুলো পড়ি ধ্রুব, কোথায় যেন একটা চাপা যন্ত্রণা লুকিয়ে থাকে তোর লেখাগুলোর মধ্যে। তোর প্রতিটা প্রেমের কবিতা, গল্প, সব কিছু যেন ভিতর থেকে লেখা। ইমোশনগুলোর মধ্যে যেন কতটা পিউরিটি থাকে। সে তো সব লেখকের লেখাতেই থাকে। না, তবু হয়তো শ্রেয়া তোর ক্রিয়েটিভ ইন্সপিরেশন। একটা কথা কি জানিস, শিল্পসত্তার জন্মের পিছনে শিল্পীর জীবনে যন্ত্রণার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জীবনটা মসৃণ হলে হয়তো এই লেখাগুলো, মানে যেগুলোর জন্য মানুষ আমায় চেনে, সেটা আসতো না। তবে একটা কথা বলি, শ্রেয়া ইজ নট মাই ক্রিয়েটিভ ইন্সপিরেশন, কোনোদিন ছিলও না। ইট ওয়াজ ইউ, সোম। মানে কি বলছিস তুই? ধ্রুব এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল, এবার সোমলতার দিকে মুখ ফেরালো সে। সোমলতার চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ সোম, ইট ওয়াজ ইউ, মাই ক্রিয়েটিভ ইন্সপিরেশন। পূর্ব দিকের আকাশ একটু একটু করে ফর্সা হচ্ছে। ধ্রুবর দিকে তাকিয়ে থাকতে এবার একটু অস্বস্তি বোধ করছে সোমলতা। ধ্রুবও এবারে চোখ সরালো সোমলতার দিক থেকে। ইটের পাঁজর বের করা শ্যাওলা ধরা ঘাটের সিঁড়ির ফাটল বেয়ে কালো পিঁপড়ে দল বেঁধে চলেছে, যেন অজ্ঞাত কোনো কারণে এই অসময়ে ফিরতে ব্যস্ত তারা, কিংবা নতুন ঘর বানাতে, কে জানে। তাদের দিকে তাকিয়ে থেকেই মৃদু স্বরে ধ্রুব আবার বলল, ছোটবেলা থেকে একা বড় হয়েছি ঠিকই, কিন্তু মানসিকভাবে কখনো একা ফিল করিনি। নিজের পছন্দের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। তারপর কলেজ লাইফ এলো, বন্ধুরা এলো, শ্রেয়া এলো, বেশ চলছিল। অনেকেই বড় হয়, আমার মতন সিচুয়েশনও থাকে। কিন্তু তারপর একটা সময় বাইরের পারস্পরিক সব কিছু বাদ দিয়ে মানুষের ভিতরেও একটা জগৎ তৈরি হয়, তার নিজের জগৎ, তার নিজের মানুষজন, নিজের অ্যাচিভমেন্ট, তার ভালো লাগা, খারাপ লাগার মুহূর্ত, এই সব দিয়ে গড়ে ওঠে সেটা। এই সময়টাতে আমার জীবনে আমার ব্যর্থতাগুলো এসে আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল আমি কতটা একা। যা হতে চেয়েছিলাম সেটা হতে পারিনি। ছোটবেলা থেকেই যাদের কাছে ধরে রাখতে চেয়েছিলাম তাদের ধরে রাখতে পারিনি। সেই প্রথম নিজেকে প্রচণ্ড একা মনে হয়েছিল জানিস। প্রাক্তন, প্রেম এসব ছাপিয়ে তখন খালি মনে হচ্ছিল এমন একটা জায়গা থাকা দরকার যেখানে সব ব্যর্থতা, সব যন্ত্রণা নির্দ্বিধায় ভাগ করা যায়। এমন একটা জায়গা যার কাছে গেলে এই সব পার্থিব জগতের সব যন্ত্রণা ভুলে কিছুক্ষণের জন্য হলেও শান্তি পাওয়া যায়। তুই সেই সময় আমার জীবনে এসেছিলিস। জানিস, তুই আসার পরে কিছু জিনিস হঠাৎ করেই যেন বদলাতে শুরু করলো। জীবনটা একটু একটু করে ভালো লাগতে শুরু করলো। যে ছেলেটা 8টার আগে ঘুম থেকে উঠতো না, তার হঠাৎ ভোরের কলকাতা ভালো লাগতে শুরু করলো। মন খারাপ হলে এই ঘাটে এসে বসে থাকতাম, অপেক্ষা করতাম। আমি জানতাম তুই ঠিক চলে আসবি এখানে। তোর কাছে একটা অদ্ভুত শান্তি পেতাম আমি। মনে হয়েছিল আমি যতটা ভাবছি পৃথিবীটা হয়তো ততটাও খারাপ নয়। ইচ্ছে হয়েছিল জানিস, ইচ্ছে হয়েছিল সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে গিয়ে একটু নতুন করে জীবন সাজানোর। তখন মনে হয়েছিল চাকরিটার খুব দরকার। একসাথে প্রিপারেশন নেওয়া, ইন্টারভিউ দিতে যাওয়া, প্রতিটা মুহূর্ত আজও খুব স্পেশাল আমার কাছে।
কথাগুলো বলতে বলতে গলা ধরে এসেছে ধ্রুবর। থেমে যায়ও। সোমলতা চুপ করে শুনছিল ধ্রুবর কথাগুলো। ও বুঝতে পারছে না এই মুহূর্তে ঠিক কি বলা উচিত ওর। ধ্রুবও চুপ করে গেছে একেবারে। ভোরের আলো ফুটে গেছে অনেকক্ষণ, কিন্তু আকাশ কালো করে এসেছে, তাই অন্ধকার পুরোপুরি কাটেনি এখনো। সোমলতাই নীরবতা ভাঙল। ধ্রুবর দিকে তাকিয়ে খুব ধীরে ধীরে বলল, তুই সেই সময় বলিসনি কেন এইসব? কি লাভ হতো? একটা সময় পর তুইও তো ছেড়ে চলে যেতিস বাকি সবার মতন। ছোটবেলা থেকে বাবা মার থেকে দূরে ছিলাম, ওরা আমার জীবনে থেকেও ছিল না। একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছিলাম আমি, পাইনি। ছোটবেলা থেকে কোনো কাছের বন্ধু ছিল না আমার। শ্রেয়াকে ভালোবেসেছিলাম, সেও ছেড়ে চলে গেল। আমি যা চেয়েছি সেটাই আমার থেকে দূরে চলে গেছে কোনো না কোনোভাবে। তোর আশাটাও সাময়িক ছিল, জানতাম যে তুই একদিন ছেড়ে চলে যাবি, এবং সেটাই তো হয়েছে। তাই তখন আর ভবিষ্যতের কথা ভাবিনি, শুধুমাত্র সেই মুহূর্তগুলো বাঁচতে চেয়েছিলাম আমি। ভেবেছিলাম চাকরিটা পেয়ে গেলে কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাব, ভুলে যাব আমাদের স্ট্রাগলের দিনগুলো। বাট আই ওয়াজ রং। চাকরি পাওয়ার পরেও সেই শান্তিটা আর খুঁজে পেলাম না। দ্বিতীয়বার বড্ড একা মনে হলো নিজেকে। শেষের দিকে বাবার সাথে সম্পর্কটা একটু ভালো হয়েছিল। এমন সময় বাবাও চলে গেল ছেড়ে। অফিসে সেই একঘেয়ে রুটিন আর ভালো লাগছিল না। তখন থেকেই একদিন লেখা শুরু করি। এই একটা জিনিসই আছে যা আমার শান্তি দেয় একটু হলে। গত 4 বছর এটাই মন দিয়ে করছি। আমার প্রথম কবিতা লেখা তোকেই ভেবে। আমার গল্পের চরিত্রে তোর রিফ্লেকশন লুকিয়ে আছে। আমার গল্পের চরিত্রে সুচরিতা আসলে তুই সোম। আমার গল্পে দিগন্ত সেই কথাগুলোই বলে যা আমি তোকে কোনোদিন বলতে পারিনি। কথাগুলো বলে একটু শান্ত হয় ধ্রুব, যেন 7 বছর ধরে আটকে থাকা একটা পাথর ওর বুক থেকে নেমে গেল। তারপর একটু থেমে শান্ত স্বরে ধ্রুব বলল, আসলে আমরা লেখকেরা না নিজেদের চরিত্রগুলোকে বড্ড ভালোবাসি, তাই নিজের জীবনের অসম্পূর্ণতাগুলোকে পূরণ করে দিই নিজেদের গল্পের চরিত্রের জীবনে। সোমলতার গলার কাছে কি যেন দলা পাকিয়ে রয়েছে। গলা দিয়ে আওয়াজ বেরোতে চাইছে না ওর। 6 বছর আগের দিনগুলো যে কিভাবে কেটেছিল সেটা কেবল আমিই জানি ধ্রুব, আমিই জানি। বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। দাদা মারা যাওয়ার পর বাবার 2বার হার্ট অ্যাটাক হয়েছিল। অফিস থেকেও বাবাকে একটা লম্বা সময় ছুটি দিয়ে দিল। তারপর শুরু হলো টাকার টান। সেই সময় বাধ্য হয়ে নাচটা ছেড়ে দিলাম। বাবার চিকিৎসার খরচ, সংসার চালিয়ে নিজের পড়ার খরচ, কেবলমাত্র টিউশন পড়িয়ে সবটা কুলোতে পারছিলাম না আমি। কেমন যেন দম বন্ধ হয়ে আসতো। সেই প্রথম মনে হয়েছিল এসব কিছুর স্বপ্ন তো আমি দেখিনি। জীবনে আমার অনেক কিছুই তো করবার আছে, অনেক দূর যেতে হবে আমাকে। ফাইনাল ইয়ারের রেজাল্টটাও খারাপ হলো। তখন থেকে মনে হচ্ছিল এসবের থেকে আমাকে বেরোতে হবে, যে করেই হোক বেরোতে হবে। ঠিক সেই সময় ধ্রুবর সাথে যোগাযোগ হয় সোমলতার। সে ছিল কেমিস্ট্রি আর ধ্রুব ছিল ফিজিক্সে। ম্যাথের ক্লাসে দেখা হতো ওদের। কথা সেভাবে কোনোদিন হয়নি। ধ্রুবও সারাদিন শ্রেয়াকে নিয়েই ব্যস্ত থাকত। ওদের কারোর সাথেই সেরকম বন্ধুত্ব ছিল না সোমলতার। কিন্তু সেই ধ্রুব নিজেও হয়ে পড়েছিল খুব বিধ্বস্ত। সেও একা হয়ে গিয়েছিল শহরটায়। দুজনের আলাপ হয়, কথা শুরু হয়। ওদের একাকিত্বই ওদের বন্ধুত্বের সূচনা করে দিয়েছিল। দুজন মিলে হন্যে হয়ে খুঁজেছিল একটা চাকরি। ওরা ছিল সেই সময় তপ্ত মরুভূমির দুপুরের ক্লান্ত 2 পথিক। বালির পর বালি পার করে খুঁজে চলেছিল একটা মরুদ্যান। সেটাই ওদের সব সমস্যার সমাধান। গনগনে রোদে যতবার মরিচিকায় বিভ্রান্ত হয়ে ওরা পথ ভুল করে ক্লান্ত শরীরে হাঁটা থামিয়ে দিত, ততবার দুজন দুজনকে বোঝাতো আর একটু। তারপর আবার উঠে দাঁড়াতো ওরা। জানিস ধ্রুব,
আমার এখনো মনে আছে সেই দিনগুলো, যখন মন খারাপ হলেই আমি তোর কাছে ছুটে আসতাম। সেগুলো আর ভোলা যায়? তখন আর কিছু বলতিস না, শুধুমাত্র ফ্যাঁচ ফ্যাঁচ করে অঝরে কাঁদতিস। তুই আমাকে থামানোর চেষ্টা করতিস না, কেবল আলতো করে হাত রাখতিস আমার মাথায়। আচ্ছা শোন, তোর মনে আছে কত কত রাত আমরা তোদের বাড়ির ছাদে শুয়ে নিঃশব্দে রাতের আকাশের তারা দেখতাম, দুজনে অপেক্ষা করতাম হঠাৎ যদি একটা দুটো খসে পড়ে? হ্যাঁ মনে আছে। আর মাঝে মধ্যে বিকেলবেলা করে আমরা এই ঘাটে এসে বসতাম, সন্ধ্যের অন্ধকার নামা অবধি চুপচাপ শান্ত হয়ে বসে থাকতাম দুজনে। আর ইচ্ছে হলে কখনো আবার ভোরবেলায় কলকাতার রাস্তায় বেরিয়ে পড়তাম আমরা। তারপর সেই কাঠফাটা রোদ্দুরের দুপুরে রবীন্দ্র সরোবরের পাশে গাছের ছায়ায় গিয়ে বসা, অথবা ঘোর বর্ষায় একসাথে রাস্তায় বৃষ্টিতে ভেজা, রবীন্দ্র সদনের সিঁড়িতে বসে এক কাপ চা আর সিগারেট নিয়ে গোটা বিকেল কাটিয়ে দেওয়া, সব কিছুই অল্প অল্প মনে আছে আমার। তারপর ডিসেম্বরের এক বিষণ্ণ বিকেলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে ব্যাঙ্গালোরে চলে গেল সোমলতা। সেইবার প্রথম এবং শেষবারের মতো ক্রিসমাসে একসাথে হেঁটেছিল ওরা দুজনে। ব্যাঙ্গালোরে গিয়ে ধীরে ধীরে কলকাতা এবং কলকাতার মানুষের সাথে যোগাযোগ কমে আসে সোমলতার। ধ্রুবর সাথে মাঝে মাঝে ফোনে অল্প কথা হতো শুধু। শুনেছিল ধ্রুব নাকি পরের বছর কিসে একটা চাকরি পেয়েছিল। এরপর সোমলতার কাছে ব্যাঙ্গালোরের ব্যস্ত জীবনে ধীরে ধীরে ফিকে হয়ে গেল কলকাতার শেষ একটা বছর। কলকাতায় ওর আশাও হতো না তেমন আর। ব্যাঙ্গালোরে থাকাতেই অর্কর সাথে পরিচয়। বিয়েটা ওখানেই সেরে ফেলেছিল ওরা। বিয়ের পর দুবার কলকাতায় এসেছিল সোমলতা, কিন্তু পুরনো বন্ধুদের সাথে দেখা হয়নি। ধ্রুবর সাথে আজ এতদিন বাদে দেখা। সোমলতার চোখ ছলছল করে উঠেছে। ও এখন বুঝতে পারছে না এই পরিস্থিতিতে ওর কী বলা উচিত। ধ্রুবর বলা কথাগুলো ওর জীবনের একটা অধ্যায়, যেটা 7 বছর আগে শেষ করে এগিয়ে গিয়েছে। সেই সময় ওর কেরিয়ার, ওর স্বপ্ন, ওর ইচ্ছেগুলো নিয়ে উদ্বিগ্ন ছিল সোমলতা। ধ্রুবকে নিয়ে কখনো কিছু ভাবেনি সে, কিংবা ধ্রুবকে নিয়ে যে কিছু ভাবা যায় সেটাই কখনো মনে হয়নি ওর। ধ্রুব ছিল ওর একাকিত্বের সেই নীরব বন্ধু, যার কাছে এসে সহসা ক্ষোভ উগড়ে দেওয়া যায়, যার কাছে এসে নিজের দুঃখগুলোকে ব্যক্ত করা যায়। আমি জানি তুই কি ভাবছিস, আমি কথাগুলো তোকে এখন বলছি কেন, তাই তো? হঠাৎ সোমলতার নাকের ডগায় একটা জলের ফোঁটা এসে পড়ল টুপ করে। ওরা আর কিছু বলার আগে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। নদীতে 2-1টা নৌকো চলাচল শুরু করেছিল। একটা নৌকো এসে ভিড়ল ওদের ঘাটের কাছে। ওরা উঠে গিয়ে ছাউনির ভেতরে বসল। একটা প্রচণ্ড কঠিন সময় তুই আমার সাথে ছিলি সোম, আর কেউ ছিল না তখন। তোকে তখন ভালোবেসে ফেলেছিলাম কিনা আমি জানি না, কোনোদিন নিজেকে জিজ্ঞেসও করিনি, আজও করি না। সবসময় মনে হতো জানিস, আমাদের একসাথে কাটানো সময়টা খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে যাবে। তাই শুধু তোর সাথে থাকা সময়গুলো উপভোগ করতাম। আমার ভালো লাগতো খুব যখন তুই আমাকে থামিয়ে এক নাগারে বকবক করে যেতিস। রোজ অপেক্ষা করতাম তোর ফোনের। আমার ভালো লাগতো যখন তুই রাগ দেখিয়ে এই শোন, আমাকে না একদম ফোন করবি না বলে দিচ্ছি, এই বলে ফোন কেটে দিতিস। পরদিন নিজেই আবার ফোন করতিস। আমার ভালো লাগতো একসাথে লাইব্রেরিতে গিয়ে বই পড়তে। তুই যখন আমার কাছে এসে কাঁদতিস, মনে হতো তোর কান্নার মধ্যে দিয়ে আমার জমানো দুঃখগুলো ধুয়ে যাচ্ছে। জীবনে প্রথম প্রেমটা টেকেনি তোর, সে খুব ভয় পেতাম জানিস দ্বিতীয়বার প্রেমে পড়তে। বারবার মনে হতো আবার ঘুরে একই পথ হাঁটছি না তো। একটা ব্যাপার কি জানিস, তুই চলে যাওয়াতে আলাদা করে কোনো কষ্ট হয়নি আমার, কারণ আগে থেকেই তো জানতাম আসলে প্রত্যেকবার একজন একজন করে জীবন থেকে চলে যেতে যেতে
এখন আর কেমন যেন নতুন করে খারাপ লাগে না। হয়তো সেই দুঃখটায় অভ্যস্ত হয়ে গেছি। একটা শূন্য স্থান তৈরি হয়েছিল তুই চলে যাওয়াতে, সেই জায়গাটাই পূরণ করে দিল এই লেখাগুলো এসে। আমার লেখাগুলোর সাথে থাকলে কেমন যেন তোর সাথে থাকার অনুভূতি পাই। আর কোনোদিন রাইটার হব ভাবিনি, অথচ আজ দেখ, যেটুকু লোকে চেনে এই লেখাটুকুর জন্যই চেনে। ধ্রুব একটু চুপ করল। একটানা বৃষ্টি পড়েই চলেছে, যেন আকাশও তার এতদিনের জমানো দুঃখ আজ নিঃশেষ করবে বলে শপথ নিয়েছে। ধ্রুব আবার বলতে শুরু করল, আজ আর কোনো ভয় নেই। তুই এতটাই দূরে যে তোকে হারানোর কোনো ভয় নেই। ভবিষ্যতের টেনশন নেই, খারাপ লাগার অবকাশ নেই, দুঃখ পাওয়ার কারণ নেই। তাই ভাবলাম একবার তোকে অন্তত জানানো উচিত। ইউ আর মাই ক্রিয়েটিভ ইন্সপিরেশন। সোমলতার চোখ ধ্রুবর চোখে। সোমলতার কনুইয়ের কাজটা ধরে কথাগুলো বলছিল ধ্রুব। কি মনে হতেই হাতটা সরিয়ে একটু দূরে সরে বসল ধ্রুব। চোখ সরালো সোমলতার দিক থেকে। এতক্ষণ কিচ্ছু বলেনি সোমলতা, এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। এবার ধ্রুব একটু অবাক হলো, একটু ইতস্তত বোধ করে শেষে এগিয়ে গেল আবার ওর দিকে। আলতো করে হাত রাখলো ওর মাথায়। ধ্রুবর ওপর একরকম ঝাঁপিয়ে পড়ল সোম। ধ্রুবর কাঁধে মুখ গুজে কাঁদতে থাকে সে। অনেকক্ষণ কেটে গেছে, বৃষ্টি ছেড়ে গিয়েছে, ঝলমলে রোদ উঠেছে এখন। ওরা সেই একভাবে নৌকোর মধ্যেই বসেছিল চুপচাপ। নৌকোটা এখন চলতে শুরু করেছে গঙ্গার বুকে। কেউ একটা কথাও বলেনি এতক্ষণ। নীরবতায় যেন ওদের মধ্যে বোঝাপড়া করে দিয়েছে, ঠিক আগের মতো। ধ্রুব জানে না এখন কি বলা উচিত। সময় যেন থমকে গেছে কিছুক্ষণের জন্য ওর কাছে। কেন জানি না ওর প্রিয় সেই কবিতাটা আজ খুব মনে পড়ছে ধ্রুবর। জীবন গিয়েছে চলে, আমাদের 20 বছরের পার। এই 7 বছর ওর কাছে যেন 20 বছরের মতোই দীর্ঘ। ধ্রুবর মনে পড়ে প্রথমবার যেদিন নৌকোয় উঠেছিল ওরা। ধ্রুব খুব এক্সাইটেড ছিল। সোমলতা সাঁতার জানত না, ভীষণ ভয় পাচ্ছিল। এভাবেই ধ্রুবকে ধরে বসেছিল গোটা সময়টা। সেদিনের কথা মনে পড়তেই হালকা হাসি খেলে গেল ধ্রুবর মুখে। এখনো বুঝি ভয় লাগে নৌকায়? সোমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করে ধ্রুব। আগের থেকে এখন কিছুটা সহজ হয়েছে ওরা। ওর দিকে চোখ তুলে খুব আস্তে হালকা অভিযোগের সুরে সোমলতা উত্তর দেয়, আমি এখনো সাঁতার জানি না। আসলে আমাদের অনেকের জীবনেই কঠিন সময়ে কিছু মানুষ আসে, যাদের জন্য সেই সময়ে আমাদের জীবনে কিছু বদল আসে। দুর্যোগ কেটে গেলে তারা আবার দূরে চলে যায়, যেন খারাপ সময়ে আমাদের পাশে থাকার জন্যই তাদের আশা। জীবনে একটা দীর্ঘমেয়াদী বদল তৈরি করে সে মানুষগুলো আবার ফিরে যায় দূরের জগতে। ভবিষ্যতেও তারা আবার ফিরবে কিনা সেটা মা গঙ্গাই জানেন। সোমলতার কাছে ধ্রুব সেই পাথরটা, প্রবল ঝড়ে যাকে অবলম্বন করে জীবনে ফেরা যায়। আর ধ্রুবর অন্ধকার কুঠুরির একটা ছোট ফাটল থেকে যে রোদটা এসে ওর গায়ে লাগত, ওকে একটা ঝলমলে সকালের স্বপ্ন দেখাতো, সেই রোদটা ছিল সোমলতা। তা বলছিলাম, প্রেমের মরশুমে ঠিকঠাক প্রেমের গল্প শোনাতে পেরেছি তো? শুনছিলেন তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। কলমে আমি, দীপায়ন মহন্ত। এই গল্পের শ্রুতি নাট্যরূপ দিয়েছেন অনিমেষ ঘোষ। গল্প পাঠে অভিজিৎ দত্ত বণিক এবং অন্যান্য চরিত্রে আর্যদেব, মৌপিয়া এবং শুভ্র। আমাদের সোশ্যাল মিডিয়া প্রমোশনে নীল ও খেয়া, পোস্টার পরিকল্পনা ও রূপায়ণে ইন্দ্রিয় অন, শব্দ সংযোজন ও ভিডিও মোশন এফেক্টসে রণজয় ভৌমিক, আবহ নির্মাণে অগ্নিভদেব এবং শব্দগ্রহণ ও সমগ্র পরিচালনায় অনিমেষ ও নীল। শুনতে থাকুন দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা।